পরের 3 লাইন যে অংশটা আছে এরপর আমরা সেই অংশটাতে আসছি। They said, we are the oak trees and your own true family. বাংলা অর্থ, তারা বলল যে আমরা হলাম ওক গাছেরা এবং তোমার পরিবারের অংশ, তোমার সত্যিকারের পরিবার। They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up, you do not blink an eye. আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। You do not blink an eye. তুমি একবার চোখের পলকও ফেলো না। Unless you make a promise now. এখন যদি তুমি একটা প্রমিস না করো, একটা প্রতিজ্ঞা না করো, now you are going to die, তাহলে তোমার এক্ষুনি মৃত্যু হবে। They said, we are the oak trees and your own true family. তারা বলল আমরা হলাম ওক গাছেরা এবং তোমার সত্যিকারের পরিবারের লোক। We are chopped down, chop অর্থাৎ কেটে ফেলা, tear up ছিঁড়ে ফেলা, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, কেটে ফেলা হয়। তুমি একবার চোখের পলকও ফেলো না। টোটালি অ্যাপাথেটিক, উদাসীন, কোনো ফেলো ফিলিং নেই আমাদের জন্য, কোনো সহানুভূতি বা সমানুভূতি কোনোটাই নেই। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন একটা প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি কিন্তু একদম মারা পড়বে। ইট ইজ এ থ্রেট। ইউর ওন ট্রু ফ্যামিলি আমি অলরেডি ডিসকাস করেছি যে এই ওন ট্রু ফ্যামিলি অংশটা হলো জিসাস ক্রাইস্টের কাছ থেকে নেওয়া যে গল্পটা যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন যে সবাইকে দেখিয়ে যে এরা সবাই হচ্ছে আমার পরিবার, বৃহত্তর যে পরিবার তার অংশ। এই এনভায়রনমেন্ট এটাও আমাদের পরিবার, একে আমরা ধ্বংস করতে পারি না। এই যদি আমরা ধ্বংস করি তাহলে আমরা পরিবারকে ধ্বংস করব। উই মাস্ট ডিস্ট্রয় আওয়ার ওন ফ্যামিলি। ইফ উই ডিস্ট্রয় দ্য ট্রিজ, the animals, the birds, your own true family, the speaker is related to the trees. এর অর্থ হলো যে এই বক্তা গাছেদের সঙ্গে সম্পর্কযুক্ত, তাদের পরিবারের অংশ। চপড, চপড শব্দটির অর্থ কি না কাট ইনটু পিসেস উইথ শার্প ইনস্ট্রুমেন্ট, কোন একটা ধারালো অস্ত্র দিয়ে ছিন্ন করা, কেটে ফেলা, দ্যাট ইজ চপড। টর্ন আপ, tear up এর past participle বা past tense, tear, tore, torn, torn up, that means pull apart to pieces, pull apart, একদম টেনে ছিঁড়ে ফেলা। chopping and tearing, you should know, are violent, unnatural and cruel activities. ভয়ঙ্কর, অপ্রাকৃতিক এবং হিংস্র আচরণ, এগুলো আমরা পরিবারের সঙ্গে কারোর সাথেই করতে পারি না, করা উচিত নয়। এই যে ভয়ঙ্করতাটা, পরিবেশকে ধ্বংস করা, যেভাবে ভয়ঙ্কর ভাবে, যেভাবে নিষ্ঠুর ভাবে আমরা ধ্বংস করে চলেছি পরিবেশকে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এই শব্দগুলো, এগুলো সব ভয়ঙ্কর শব্দ। চপড, উই আর টর্ন, সো উই আর টর্ন আপ, উই আর চপড, ভায়োলেন্ট, আনন্যাচারাল, ক্রুয়েল অ্যাক্টিভিটিস, মানুষ যেটা করে, যেভাবে পরিবেশকে ধ্বংস করে। You do not blink an eye. তুমি একবার চোখের পলকও ফেলো না। ব্লিঙ্ক, ওই চোখের পাতা যে আমরা শাট অ্যান্ড ওপেন করি, অর্থাৎ খুলি এবং বন্ধ করি, এটাকে বলা হয় ব্লিঙ্ক। এবং ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই ক্লজটার মানে হলো এই যে ইউ রিমেইন টোটালি অ্যাপাথেটিক, ইউ হ্যাভ নো ফেলো ফিলিং ডিসপাইট বিং এ ফ্যামিলি মেম্বার। পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তোমাদের মধ্যে কোন রকম সহানুভূতি বা সমানুভূতি নেই। ইউ রিমেন অ্যাপাথেটিক, উদাসীন থাকো তোমরা। তুমি ইন পার্টিকুলার, ইউ ডু নাথিং ফর আস। হোয়েন উই আর চপড ডাউন, যখন কোনো পরিবারের সদস্য আক্রান্ত হয়, আমাদের কি করা উচিত? আমরা তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত, আমাদের চেষ্টা করে উচিত তাকে রক্ষা করা। ইট ইজ আওয়ার ডিউটি টু প্রোটেক্ট আওয়ার ফ্যামিলি মেম্বার্স। বাট ডু উই ডু দ্যাট? নো। হোয়েন দ্য ট্রিজ আর চপড ডাউন, আর কাট ডাউন, উই ডু নাথিং, উই রিমেন অ্যাপাথেটিক। এখানে সেটাই দেখানো হয়েছে। তো এখানে যে প্রশ্নগুলো থাকতে পারে সেটা হচ্ছে এই, হোয়াট ডিড দি ওক ট্রিজ সে? ওক গাছগুলো কি বলেছিল? দি ওক ট্রিজ said that they were the oak trees and the speaker's own true family. What does the expression "you do not blink an eye" mean?
The expression "you do not blink an eye" means that the speaker remains apathetic despite being a family member. পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও সে টোটালি উদাসীন থাকে, এটাই বল এই ফ্রেজটার বা ক্লজটার মিনিং। হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য স্পিকার ডাজ নট মেক দ্য প্রমিস? কি ঘটবে যদি স্পিকার ওই প্রমিসটা না করেন? উত্তরটা হলো এই, ইফ দ্য স্পিকার ডাজ নট মেক দ্য প্রমিস হি উইল ডাই। যদি সে ওই প্রমিসটা না করে তাহলে সে মারা পড়বে। এরপরের যে 3 লাইন আছে সেটা আমরা এরপরে পড়ব। Whenever you see an oak tree failed, swear now you will plant 2. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. Whenever, যখনই you see an oak tree failed, যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, swear now, শপথ করো, you will plant 2, যে তুমি 2টো ওক গাছ লাগাবে। Unless you swear, যদি তুমি এই শপথ না করো, the black oak bark will wrinkle over you, তাহলে কালো ওক গাছের ছাল তোমাকে একদম ঢেকে দেবে। wrinkle over you এর কি কি অর্থ হতে পারে আমি পরে আলোচনায় আসছি, আরো ডিটেলসে আলোচনা করব। and root you among the oaks, এবং তোমাকে সেই জায়গায় ইমপ্ল্যান্ট করে দেব, সেই জায়গায় রেখে দেবো, ফিক্স করে দেবো। among the oaks, এই ওক গাছের মধ্যেই তোমাকে রেখে দেবো। where you were born, যেখানে তোমার জন্ম হয়েছিল, but never grew, কিন্তু যেখানে তুমি বেড়ে ওঠোনি। তুমি এই যে বন্ড, সেই বন্ডটাকে ছিন্ন করে চলে গেছে অন্য জায়গায়, অন্য কোনোখানে। তুমি আমাদের মধ্যে জন্মালো, আমাদের মতো করে বেড়ে ওঠোনি। whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কাটা হচ্ছে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, শপথ নিতে হবে যে তুমি 2টো ওক গাছ লাগাবে। unless you swear, যদি তুমি এই শপথ না করো, the black oak bark will wrinkle over you. ফেল, FELL, ফেল মানে হচ্ছে কেটে ফেলা, গাছ কাটা, past tense failed, সুতরাং কাট ডাউন। swear means to take a vow, শপথ গ্রহণ করা। the black oak bark will wrinkle over you, এই ক্লজটির অর্থ you will be covered by black oak bark, অর্থাৎ তুমি ঢাকা পড়ে যাবে কালো ওক গাছের ছাল দ্বারা। or এটার মানে হতে পারে you will be covered with black lines or folds. wrinkle কথাটার মানে আমরা জানি ভাঁজ, মানুষ যখন বুড়িয়ে যায় কপালে দেখবে রিঙ্কলস থাকে, ভাঁজ পড়ে। গাছের যে ছাল হয় সেগুলো দেখবে একদম স্মুথ সব সময় হয় না, তার মধ্যে থাকে রিঙ্কল। আমাদের গায়ের স্কিন, চামড়া যদি রিঙ্কল যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ভালো বিজ্ঞাপন নয়। উইল লুক আগলি, কুৎসিত দেখাবে। তো এটাই শাস্তি হবে যে দ্য স্পিকার উইল বি কভার্ড উইথ ব্ল্যাক লাইনস অর ফোল্ডস, ওই রকম রিঙ্কল অর্থাৎ ওই গাছের ছালের মতো যে রিঙ্কলস, ভাঁজগুলো, সেগুলো তার শরীরেও চলে আসবে। অ্যান্ড রুট ইউ, রুট শব্দটির অর্থ কি? রুট শব্দটির অর্থ হচ্ছে ফিক্স অর ইমপ্ল্যান্ট, অর্থাৎ কোনো জায়গায় কাউকে ফিক্স করে দেওয়া, যেখানে সে জন্মেছিল কিন্তু বেড়ে ওঠেনি। সে একটা ফস্টার চাইল্ডের মতো অন্য জায়গায় বেড়ে উঠেছে, তার সম্পর্কটা এখানে গাছেদের সঙ্গে হচ্ছে ন্যাচারাল, আর যে আর্টিফিশিয়াল কন্ডিশনে সে বড় হয়ে উঠেছে সেখানে সেটা হচ্ছে আনন্যাচারাল। ফস্টার চাইল্ড তার সঙ্গে, মানে ফস্টার চাইল্ড কথাটার অর্থ হলো একটা পালিত পুত্র বা পালিত কন্যা, তার সাথে মায়ের যে ন্যাচারাল বন্ড সেটা তো তৈরি হয় না কখনো। সুতরাং আমাদের যেটা বুঝতে হবে যে এই যে ওক গাছ যেখানে সে জন্মেছে, where the speaker was born, সেখানে তার সঙ্গে তার কি আছে, একটা রিলেশন আছে, যে রিলেশনটা হচ্ছে ন্যাচারাল। whereas যে জায়গায় সে বড় হয়ে উঠেছে, যেখানে যে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে, সেখানে সে একটা ফস্টার চাইল্ড মাত্র, তার সঙ্গে তার বন্ডটা কখনোই সুদৃঢ় হতে পারে না। কিন্তু তবু
সে আর্টিফিশিয়াল বন্ডটাকে সে তুলে ধরার চেষ্টা করছে, তার ন্যাচারাল বন্ডটা সে যেন হারিয়ে ফেলছে। এবং এটা যদি সে করে তাহলে তাকে তার শাস্তি পেতে হবে। এরপর আমরা শেষ 3 লাইনে আসি। This was my dream beneath the boughs, the dream that altered me when I came out of the oak wood back to human company. My walk was the walk of a human child, but my heart was a tree. This was my dream beneath the boughs. এটা হচ্ছে আমার স্বপ্ন ওই গাছের শাখা প্রশাখার তলায়। এই স্বপ্ন আমি দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মিনস চেঞ্জ, যে স্বপ্ন আমাকে পরিবর্তিত করে দিয়েছিল, আমার মধ্যে পরিবর্তন নিয়ে এসেছিল। when I came out of the oak wood, যখন আমি ওই ওক গাছের যে জঙ্গল, যে বন, সেখান থেকে বেরিয়ে এলাম, back to human company, আবার মানুষের কাছে, my walk was the walk of a human child, আমি হাঁটছিলাম মানুষেরই মতো, দেখতে আমাকে মানুষের মতো। my outward appearance was like that of a human being, আমার বাইরের চেহারাটা হয়তোবা একটা মানুষের মতোই চেহারা। it resembled the appearance of a human being, but my heart was a tree, কিন্তু আমার হৃদয় ছিল কিন্তু একদম গাছেদের সঙ্গে এক হয়ে গিয়েছিল। বাউজ, এই শব্দটির অর্থ কি? বাউজ মিন্স দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ। হিয়ার বাউজ মিন্স দ্য ট্রিজ, বাট ফর দ্য হোল এ সিনেকডকি। আমি খুব বেশি আলোচনায় যাব না, এটা ফিগার, একটা অলংকার। এখানে মনে রাখো এটাই যে বাউজ মানে গাছের ডাল, গাছের ডালের তলায় মানে গাছেদের তলায়। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, ওই জায়গায় আমি ওই স্বপ্নটা দেখেছিলাম গাছেদের তলায়। আর দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, সেই স্বপ্ন, যে স্বপ্ন আমাকে পরিবর্তিত করে দিয়েছিল। অল্টার, চেঞ্জ। when I came out of the oak wood, যখন আমি ওক উডের থেকে বেরিয়ে এলাম, back to human company. human company means, it means the human society, মানুষের সঙ্গ, অর্থাৎ মনুষ্য সমাজের অন্তর্ভুক্ত হওয়া। ফিরে এলাম আবার মানুষের সমাজে। my walk was the walk of a human child, that means outwardly I resembled the human beings. হ্যাঁ, বাইরের চেহারা আমার মানুষেরই মতো ছিল, but my heart was a tree. কিভাবে না, আমার হৃদয় কিন্তু পরিবর্তিত হয়ে গিয়েছিল। he felt for the trees, the natural connection was restored. গাছেদের সঙ্গে মানুষের যে প্রাকৃতিক সম্পর্ক, সেই সম্পর্ক যেন আবার পুনর্জীবিত হয়েছিল। he comes out with the realization of the bond between the trees and the human beings, অর্থাৎ মানুষের সমাজ, মানুষ এবং গাছেদের যে অচ্ছেদ্য বন্ধন, যে বন্ধনকে কখনোই ছিঁড়ে ফেলা যায় না, ত্যাগ করা যায় না, সেই বন্ধনের উপলব্ধি তার মধ্যে এসে গিয়েছিল। he was a changed person when he came out. তোমাদের এখানে প্রশ্ন পড়ে এরকম থাকতে পারে যে what altered the poet speaker? a dream beneath the boughs or a dream beneath the trees altered or changed the poet speaker? এর পরের প্রশ্ন থাকতে পারে যে what do you mean by my heart was a tree? এর অর্থ কি my heart was a tree? যে the speaker at least realized the bond between the trees and human beings. He felt for the trees. গাছেদের সঙ্গে যে একাত্মতা, সেই একাত্মতাটা অনুভব সে করতে পেরেছিল। তো এটাই হচ্ছে আমাদের পুরো কবিতা। The summary of the poem is fairly simple. A human child has a dream in which he meets an old lady who captures him and ties him to a stake. While tied to the stake, the surrounding oak trees and their spirits make the child promise to plant trees. This dream and his subsequent promise connect the speaker to nature
and give him the heart of a tree. তাহলে কবিতার খুব সংক্ষেপ, সার সংক্ষেপ হলো এইরকম যে একটা হিউম্যান চাইল্ড একটা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নে সে একজন বৃদ্ধা মহিলার সঙ্গে তার দেখা হচ্ছে এবং সে ওই বৃদ্ধা মহিলা ক্যাপচারস হিম অ্যান্ড টাইজ হিম টু এ স্টেক, তাকে ধরে একটা স্টেক অর্থাৎ একটা খুঁটির সঙ্গে বেঁধে ফেলছে এবং সেই বাঁধা অবস্থায় তাকে দিয়ে প্রমিস করিয়ে নিচ্ছে এই বক্তাকে দিয়ে যে সে গাছ লাগাবে। এবং দিস ড্রিম অ্যান্ড দিস সাবসিকুয়েন্ট প্রমিস, এবং এই যে স্বপ্ন এবং এর পরবর্তীতে যে প্রতিজ্ঞা, সেই দুটো জিনিসই কানেক্ট করছে দ্য স্পিকার টু নেচার, বক্তাকে প্রকৃতির সঙ্গে কানেক্ট করছে এবং গিভ হিম দ্য হার্ট অফ এ ট্রি, এবং তাকে যে গাছেদের যে হৃদয়, সেই হৃদয় যেন সে খুঁজে পাচ্ছে। তো আমরা বুঝতে পারছি যে দিস পোয়েম ইজ এ পোয়েম হুইচ স্পিক্স অফ দি অ্যাফরেস্টেশন, অর্থাৎ গাছ লাগানোর যে বিজ্ঞাপন সেটার কথা বলা হচ্ছে। তো beneath the surface the poem is much more than mere effort of afforestation or an effort against deforestation. It is a confirmation that humanity must connect with the natural world in order to achieve its full potential. শুধুমাত্র গাছ লাগানো বা ওই বৃক্ষ ধ্বংস না করার কথা এই কবিতাতে বলা হচ্ছে না, এর বেশি কিছু বলা হচ্ছে। সেটা কি না, আমাদেরকে বুঝতে হবে যে দিস ন্যাচারাল ওয়ার্ল্ডকে আমাদেরকে যদি কানেক্ট করতে পারি আমরা আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ডের সঙ্গে, তাহলে আমাদের ফুল পটেনশিয়াল অর্থাৎ আমাদের পূর্ণ শক্তি আমরা তুলে ধরতে পারবো। ফুল পটেনশিয়ালে যেতে পারবো তখনই যখন আমরা এই প্রকৃতির সঙ্গে নিজেদের মেলবন্ধন ঘটাতে পারব। দিস আইডিয়া ইজ অ্যাট দ্য কোর অফ মাচ অফ হিউজেস লিটারেচার। অনেক কবিতা, অনেক লেখাতে হিউজেস এই তত্ত্বটাকে তুলে ধরেছেন, অর্থাৎ প্রকৃতির সঙ্গে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এরপর আমি তোমাদেরকে যে প্রশ্নটা করেছিলাম প্রথমেই শুরুতে, আমি বলেছিলাম যে আমি শেষে ডিসকাস করব যে এই কবিতা যেটা আমরা পড়ছি এখানে বা পড়লাম এতক্ষণ, মাই ওন ট্রু ফ্যামিলি, এটাকে কি এলিগরি বলা যেতে পারে? এলিগরি যদি বলতে হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আমাদেরকে আগে যে এলিগরি শব্দটার অর্থ কি। হোয়াট ডাজ দিস পার্টিকুলার ওয়ার্ড এলিগরি মিন? এলিগরি শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ থেকে, যার শব্দটা হলো এলিগোরিয়া, যার অর্থ হলো ইন দ্য গাইজ অফ অ্যানাদার। When something is told in the guise of another, অর্থাৎ যখন কোনো কিছুর ছদ্মবেশে আরেকটা জিনিসকে বলা হয় তখন সেটাকে বলা হয় এলিগরি। বোঝা যাচ্ছে? অর্থাৎ এলিগরির দুটো অর্থ আছে, ওয়ান ইজ লিটারাল মিনিং অ্যান্ড দি আদার ইজ ম্যাটাফরিক্যাল মিনিং। একটা হচ্ছে তার আক্ষরিক অর্থ আর একটা হচ্ছে তার রূপকার্থ। একটা হচ্ছে সারফেস মিনিং, উপরিতলের অর্থ, এবং একটা হচ্ছে দ্য ডিপার মিনিং অর্থাৎ গভীরতর অর্থ। রবীন্দ্রনাথের তোতা কাহিনী প্রোজে লেখা, যদি কেউ পড়ে থাকো, রবীন্দ্রনাথ না পড়লে কিছু হয় না, পড়ো। তো রবীন্দ্রনাথের তোতা কাহিনী, একদিন ছিল পাখি, সে লাফাইতো, গান গাইতো, কিন্তু জানিত না আদব কায়দা কাকে বলে। রাজা বললেন এমন পাখি লইয়া তো কাজ চলে না। পাখিটার মধ্যে ন্যাচারাল ইনস্টিংক্ট ছিল, কিন্তু সে আদব কায়দা জানতো না। তাকে আদব কায়দা শেখানোর ভার নিল, পণ্ডিতরা এলো, অনেক পুঁথি গেলালো, কিন্তু ফলস্বরূপ কি হলো, তাকে সোনার খাঁচা বানিয়ে দেওয়া হলো, কিন্তু শেষ পর্যন্ত পাখিটা মারা পড়লো। এটা গল্প, আউটার মিনিং এর এই, কিন্তু ভেতরের গল্প যে আমরা আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা এটা কি তৈরি করছি, কিছু তোতা পাখি তৈরি করছি। আমরা যদি শুধু এই প্রশ্নোত্তর করে ছেড়ে দিই তাহলে তোতা পাখি তৈরি করাই হয় আমাদের। আমরা তো একটা কবিতা যখন পড়ছি সেটাকে বুঝতে হবে, মুখস্থ নয়, আত্মস্থ করা। এই আত্মস্থ করাটা আমরা করি না, মুখস্থ করি, তোতা পাখির মতো মুখস্থ করি, আবার যেটা গিলি সেটা উগরে দিই পরীক্ষার খাতায়। তো রবীন্দ্রনাথ এই গল্পের মধ্য দিয়ে ওই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে তুলে ধরেছেন। তোমরা কেউ কৃপণ বলে একটি কবিতা রবীন্দ্রনাথের পড়ে থাকতে পারো,
আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বপ্নরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ? একজন ভিক্ষুক বেরিয়ে ডেকেছিল, একজন রাজার রাজা পথের মধ্যে যাচ্ছেন। I had gone a begging from door to door, when thy golden chariot appeared in the deep distance like a gorgeous dream, and I wondered who was this king of all kings. তো ভিখারিকে ভেবেছিল যে তাকে আর দ্বারে ফিরতে হবে না, সে রাজার রাজার দেখা পেয়েছে এবং অনেক ধনরত্ন ছড়িয়ে দেওয়া হবে, সে মুঠা মুঠা কুড়িয়ে নেবে। কিন্তু কি হলো, রাজার রাজা এসে কি বললেন, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। রাজার রাজা এসে ভিখারির কাছে ভিক্ষা চেয়ে বসলো। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমায় কিবা দেবার আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। ভিখারিটা ছিল কৃপণ, সে একটা ছোট্ট কণা, চালের কণা তুলে দিল তার হাতে। তারপর কি হলো, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি, ভিক্ষা মাসে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কেন সবকিছু দিলাম না? যদি সবকিছু, পুরো চালটাই যদি সে দিয়ে দিত, পুরোটাই সোনা হয়ে ফেরত আসতো তার কাছে। এখানে দুটো মিনিং আছে। এই যে ভিখারি মানে হচ্ছে মানব সমাজ, এই ভিখারি মানব সমাজ, ওই রাজা রাজা ভগবান। চালের কণা হচ্ছে আমাদের পার্থিব সুখ ও স্বাচ্ছন্দ্য, আর সোনার কণা হচ্ছে অপার্থিব স্বর্গীয় সুখ স্বাচ্ছন্দ্য। আমরা যদি আমাদের এই পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যকে ভগবানের পায়ে বিসর্জন দিই, তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে অপার্থিব সুখ স্বাচ্ছন্দ্য, স্বর্গীয় সুখ। তো আমরা দেখছি যে এখানেও কিন্তু এরকম দুটো মিনিং আছে। একটা হচ্ছে এই যে ছেলেটি আই, একে আমরা ধরতে পারি আই ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল ম্যানকাইন্ড। পুরো মানব জাতির প্রতিনিধি হচ্ছে এই আই। আবার এই ট্রিজ এবং স্ট্যাগ এগুলো হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পেসিসের উদাহরণ। আর ওল্ড ওম্যান হচ্ছে মাদার নেচার। মাদার নেচারকে আমরা কি করে তুলেছি? আগলি করে তুলেছি আমাদের নিজেদের কাজের দ্বারা। এবং যদি এইভাবে আমরা এক্সপ্লয়েট করে চলি মাদার নেচারকে, তাহলে সে কিন্তু প্রতিশোধ নেবে। সি ক্যান টেক রেট্রিবিউশন বিকজ সি হ্যাজ দ্য পোটেন্সিয়াল, সি হ্যাজ হার ট্রিক্স আপ হার স্লিভ। তার আস্তিনেও কিন্তু প্রতিশোধ নেওয়ার মতো মশলা লুকানো আছে, মশলা লুকানো আছে। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু আমরা হিউম্যান বিইংস, আমরা কিন্তু ধ্বংসের মুখোমুখি হতে পারি। তাহলে আউটওয়ার্ডলি এটার মানে হচ্ছে একজন একটি ছেলে ভেতরে গেছে, মনের ভেতরে, সেখানে একটি ওল্ড ওম্যানকে দেখে যখন ফিরে আসছে। সুতরাং এই অর্থে এটাকে এলিগরি বলা যেতে পারে, কিন্তু আমরা পুরোপুরি এই কবিতাটাকে এলিগরি বলতে পারি না। রবীন্দ্রনাথের যে দুটো লেখা আমি বললাম তোমাদেরকে বোঝানোর জন্য, দেখো এই দুটো যে মিনিং, সেই দুটো মিনিং কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে কিন্তু এই যে দুটো মিনিং, তার সারফেস লেভেল মিনিং এবং তার ইনার মিনিং, এই দুটো এত ক্লোজলি কানেক্টেড যে এই কবিতাটাকে পুরোপুরি আমরা এলিগরি বলতে পারি না, যদিও এদের মধ্যে কিছু এলিগরিক্যাল ফিচার্স, অর্থাৎ কিছু এই কবিতার মধ্যে কিছু এলিগরির বৈশিষ্ট্য বিদ্যমান। ইট ক্যান নট বি called a proper allegory. However, some allegorical features are there. My Own True Family আমরা পড়লাম এবং আশা করি যে আমরা সবাই এটা বুঝতে পেরেছি। If you face any kind of problem, feel free to inform us. Our Govinda Babu is there. Contact him and he will inform us of your queries. যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে তিনি আমাদেরকে জানাবেন। সো মাচ ফর দ্য ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।